আসসালামু আলাইকুম। ব্যাংক থেমে যাবে। ব্যাংক যদি থামে তাহলে পরে কি হবে বলেন? ওভারঅল মার্কেটের কি অবস্থা হতে পারে? আমরা ইনডেক্স নিয়ে আলোচনা করার আগে চলেন ব্যাংক সেক্টর নিয়ে একটু কথা বলে আসি। দেখি ব্যাংকের কি অবস্থা। সেক্টর মুভমেন্টে যদি আমরা স্পষ্ট ধারণা পাই তাহলে পরে মার্কেট নিয়ে আমরা কথা বলতে পারবো। দেখেন, আমার এই জায়গাতে ড্রয়িং করাই আছে যে ঠিক কোন জায়গাতে ব্যাংক সবচাইতে ভলিউম রেজিস্ট্যান্সের সম্মুখীন হবে সেটা ৳১৭.৫০। আমি বহু আগে থেকেই আপনাদেরকে বলে আসছি যে ৳১৭ ৳১৬.৫০ থেকে ৳১৭.৫০ এই টোটাল জায়গাটাই ব্যাংকের ভলিউম আছে এবং এই ভলিউমগুলো আপনারা যদি খেয়াল করেন এই যে এই ভলিউম এবং এই ভলিউম দেখেন কেবলই ভলিউমগুলো গ্রো হচ্ছে। তো এই ভলিউমগুলো নেওয়া এত সহজ হবে না এইটুকু জায়গা পার করা এবং ব্যাংক আমরা যদি সাপ্তাহিক চার্টে যাই, আপনাদেরকে আমি দেখাতে পারবো যে ব্যাংক ইনডিসিশন ক্যান্ডেল দিয়ে দিয়েছে। এটা একটা স্পিনিং টপ ক্যান্ডেল এবং খুব সহসা এত সহজ হবে না ব্যাংকের পক্ষে ১৭.৫০, ১৭.৬০ এই লেভেলটা পার করা। এই লেভেলটা পার করতে পারলে ব্যাংক পুরাপুরি অন্য এক মূর্তি ধারণ করবে যেটা আমরা কল্পনাও করতে পারছি না। ব্যাংক তখন অনেক উপরে সেক্টর ২২ চলে যাওয়া মানে কি? যে মানে ব্যাংক সেক্টর এখন ১৭ আছে। যদি এই ১৭.৫০ ব্যাংক সেক্টর পার করতে পারে তাহলে পারে ব্যাংক সেক্টর সোজা চলে যাবে মোটামুটি ২২ ২২-এর ঘরে এরকম জায়গায়। তো সেক্টর যদি ২২-এর দিকে চলে যায় তাহলে পরে ওভারঅল আ ব্যাংকগুলোর কি অবস্থা হয়? ব্যাংকগুলো প্রায় ৩ গুণ, ৪ গুণ, ৫ গুণ হয়ে যাবে কোনো ব্যাংক। তাই না? এত সহজ হবে না। ব্যাংক সেক্টরটাকে কি হয়? এটা আমরা দেখব। আজকে মজার ব্যাপার হচ্ছে যে ইন্স্যুরেন্স সেক্টরের মুভমেন্ট হয়েছে। গতকালকে ট্রেনিং মেম্বারদের নিয়ে আমি আমাদের মিটিং হয় সাপ্তাহিক। ওখানে আমি বলছিলাম যে আগামী দিনগুলোতে ইন্স্যুরেন্স সেক্টরের মুভমেন্ট আসতে পারে। চলেন দেখি। ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স সেক্টর। দেখেন ইন্স্যুরেন্স সেক্টরে আমার ভিডিও যারা দেখেন তারা খেয়াল করবেন যে আমি বলেছিলাম যে ইন্স্যুরেন্সের ভলিউম রেজিস্ট্যান্স আছে এই ৳৪৫ রেঞ্জে। সেক্টরের ৪৫ রেঞ্জে। একটু যদি মনে করে দেখেন বা যদি রিকল করেন তার মানে কি? এখন চলে ৪১। তার মানে ইন্স্যুরেন্সের আরও ৪ পয়েন্ট বাড়ার জায়গা আছে। অ্যাজ এ সেক্টর। তো আমি যেহেতু ইন্স্যুরেন্স নিয়ে ট্রেড করি না, সো এটা নিয়ে আমি আর ইন্স্যুরেন্সে ইন্ডিভিজুয়াল শেয়ারের দিকে গেলাম না দেখতে। আমি ইন্ডিভিজুয়াল শেয়ারগুলো দেখলে পরে হয়তো আরও ভালো মতো বিষয়টা ব্যাখ্যা করা যেত। কিন্তু সেক্টর অনুযায়ী ইন্স্যুরেন্স সেক্টরে মুভমেন্ট করার জায়গা আছে যেটা ব্যাংকের ক্ষেত্রে নাই। কেননা ইন্স্যুরেন্সের ভলিউম রেজিস্ট্যান্স আছে ৪৪-৪৫ রেঞ্জে। এখন চলে ৪১। ৩ বা ৪ পয়েন্ট বাড়া সেক্টরে অনেকখানি বৃদ্ধি পাওয়া। আজকে ওভারঅল ইন্স্যুরেন্স সেক্টর বেশ ভালো ভলিউমও পেয়েছে। কারেকশন থেকে ভলিউম কম ছিল। এটা একটা ভালো লক্ষণ। আশা করা যায় হয়তো ইন্স্যুরেন্স আরেকটু বাড়ার সুযোগ তৈরি হবে সামনে। আর ওভারঅল আজকে আমার টোটাল ভিডিওতে জাস্ট একটু ফ্ল্যাশব্যাক করি যে নির্বাচনের আগে বা এই সময়গুলোতে যে শেয়ারগুলো নিয়ে আলোচনা করেছিলাম অনেকে চায় যে কি হতে পারে মানে আগে অ্যানালাইসিসগুলোর ধারাবাহিকতা কেন আমি রাখি না তারই ধারাবাহিকতায় আজকে আমি জাস্ট দেখেন আমরা গত এই মাসে সিমটেক্স কিনেছিলাম। আপনাদের মনে আছে হয়তো ভিটা নিয়ে ভিডিও দেওয়া ছিল যে আমরা সিমটেক্স নিয়েছিলাম মোটামুটি ৳২২.৪০, ৳২২.৫০ এরকম জায়গাতে আমাদের প্রফিট টেকিং এর জায়গাটা ছিল এরকম ৳২৫ থেকে ৳২৭ মধ্যে প্রফিট টেকিং নেওয়া হয়েছে এবং মজার ব্যাপার হচ্ছে শেয়ারটা শেষ হয়ে যায়নি। শেয়ারটা নিচের দিকে কারেকশনে আসলে পরে কারেকশন পয়েন্টে আমরা খুঁজবো কোন পয়েন্ট থেকে এই শেয়ারটা আবার রিবাউন্ড করবে। আম এই শেয়ারটা কিন্তু থেমে যাবে না। আমাদের খুব চমৎকার সাপোর্ট লেভেল থেকে শেয়ারটা সাপোর্ট পেয়েছে। আমি ফেসবুক পেজে দিয়েছিলাম ৳২২, ৳২০.৮০ শেয়ারটা কিনতে হবে এরকম একটা পোস্ট পাবেন আমার ফেসবুক পেজে। তো যাই হোক এই শেয়ারটা উঠে গিয়েছে, এই শেয়ারটা কারেকশানে আসছে তার মানে শেয়ারটা শেষ হয়ে যাচ্ছে না। যারা প্রফিট টেকিং করতে পেরেছেন তারা তো খুবই ভালো। ৳২৫.৫০, ৳২৫.২০ এরকম জায়গাতে আমরা প্রফিট টেকিং করেছি। শেয়ারটা কমে আসুক, কমে আসলে পরে মোটামুটি কত ২৪ থেকে ৳২৩.৫০ মধ্যে যদি নেমে আসে শেয়ারটাতে আবার রি-এন্ট্রি দেওয়া যেতে পারে। প্রফিট টার্গেট সেটা আলাদাভাবে সেট করা যাবে ইনশাআল্লাহ। তারপরে আমাদের ছিল ফরচুন শু। ফরচুন শু, সামিট পাওয়ার এগুলো নিয়ে একই সাথে অ্যানালাইসিস দিয়েছিলাম। ফরচুন শু এর অ্যানালাইসিস দিয়েছিলাম আমরা এই দিনকে। শেয়ারটা আমাদেরকে অনেকখানি প্রফিট দিয়েছে। এবং এই শেয়ারটা আরও উপরের দিকে যাওয়ার সক্ষমতা রাখে। ১৬% প্রফিট দিয়েছে। এটা ফ্ল্যাগ প্যাটার্ন করলে পরে শেয়ারটা প্রায় আপনার আমাদের প্রাথমিক টার্গেট হচ্ছে এই শেয়ারটাতে এরকম জায়গায়।
কত, এই 17 টাকা 50 পয়সা এরকম জায়গাতে শেয়ারটা চলে, 16 টাকা 50 পয়সা শেয়ারটা উপরের দিকে যাবে। কিছুটা কারেকশন হলে পরে শেয়ারটাতে রি এন্ট্রি দেওয়ার চেষ্টা করতে হবে। কোথায় রি এন্ট্রি দিবেন সময় আসলে পরে আমি সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তারপরে এশিয়াটিক ল্যাব শেয়ারটা নিয়ে আমি একাধিকবার ভিডিও দিয়েছি, একাধিক সময়। শেয়ারটা আমি প্রথম লোকেট করি এই জায়গাতে, তারপরে শেয়ারটা আমি সেকেন্ড টাইম কেনার জন্য বলি এরকম জায়গাতে যে শেয়ারটা একটা ডায়াগোনাল রেজিস্ট্যান্স পার করছে, এটা কেনা উচিত এখন এই জায়গাতে। দেখেন এই শেয়ারটা আমাদেরকে আস্তে 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 উপর দিকে নিয়ে গিয়েছে, শেয়ারটা কিন্তু এখনও শেষ হয়নি। ওভারঅল টাকায় দেখেন শেয়ারটা এখনও হায়ার হাই করে আছে, শেয়ারটা এখনও তার আগেকার টপ এর উপরে অবস্থান করছে। সব কিছু মিলাই এই শেয়ারটা বেশ ভালো, এবং এই শেয়ারটা আশা করছি যে এইটা একটা শক্ত সাপোর্ট, এই সাপোর্টের নিচে শেয়ারটা নামবে না, 67 টাকার নিচে শেয়ারটা নামবে না আশা করি ইনশাআল্লাহ। এই শেয়ারটা উপরের দিকে আগাতেই থাকবে, এবং সে সম্ভাবনা প্রবল, কারণ শেয়ারটার ভলিউম হচ্ছে, আজকেও দেখেন প্রচুর ভলিউম হচ্ছে এই শেয়ারটা। যদি এখানে ছেড়ে দেওয়া ভলিউম হতো, গল্পটা একটু বুঝেন, যদি এখানে ছেড়ে দেওয়া ভলিউম হতো তাহলে এই ক্যান্ডেল ডাউন হতো আজকে, যেখানে ফার্মাসিউটিক্যাল সেক্টর, ওভারঅল সেক্টর ডাউন। সুতরাং পার্টি এখানে আছে বোঝাই যাচ্ছে, আশা করছি এই শেয়ারটাতে উপরের দিকে যাবে। আর যদিও আমরা শেয়ারটা লোকেট করেছিলাম এই জায়গাতে, তারপরে আমরা এই জায়গাতে শেয়ারটা লোকেট করেছিলাম, শেয়ারটা উপরের দিকে উঠছে প্রায় 30% 35% প্রফিট দিয়ে রাখছে শেয়ারটা, ওকে ফাইন। তারপর চলেন বেক্স ফার্মা, এই তো কিছুদিন আগে বেক্স ফার্মা নিয়ে অ্যানালাইসিস দিয়েছিলাম। শেয়ারটা একটা চমৎকার টেকনিক্যাল সেট আপে ছিল এই শেয়ারটা। আমরা জাস্ট এরকম জায়গাতে লোকেট করেছিলাম শেয়ারটা। এখানে আমাদের টেকনিক্যাল সেট আপ ছিল, মুভিং অ্যাভারেজ ব্লকে আমাদের একটা চমৎকার সেট আপ আছে। আমরা যে 5-6টা সেট আপ নিয়ে টেকনিক্যাল অ্যানালাইসিস করি, বেশি না, 5-6টা যথেষ্ট, 3টাই যথেষ্ট, তার মধ্যে এটা ওয়ান অফ দ্য বেস্ট। এটা সফলতার হার প্রায় 80%। মানে আমি 8 বার ট্রাই করলে, 10 বার ট্রাই করলে পরে 8বারই এইটা এই কৌশলটা কার্যকরী হয়। বেক্সিমকো ফার্মা সাম্প্রতিক সময়, নাভানা ফার্মা, এইদিকে অ্যাপেক্স স্পিনিং ছিল এই ক্যাটাগরিতে, আমরা ধরতে পারি নাই, আমরা কিনি নাই। ইসলামী ফিনান্স ছিল এই একই ক্যাটাগরিতে, তারপরে সিমটেক্সের কয়েকটা ট্রেড ছিল এই এই মুভিং অ্যাভারেজ ব্লকের এই ইয়াতে কৌশলে। এটা একটা অদ্ভুত এবং অসাধারণ কৌশল। আমরা এই ধরনের কৌশল পেলে পারে লোভ সামলাতে পারি না ট্রেড নেওয়ার ক্ষেত্রে। দেখেন আমাদের টার্গেট ছিল কোথায়, আমাদের টার্গেট প্রাইস ছিল 227 টাকা, 227 টাকাতে গিয়েই সে দেখেন পিনবার তৈরি করেছে। অ্যানালিসিস করে শেয়ার কিনলে একবারে পিন পয়েন্ট অ্যাকুরেসি দিয়ে টার্গেট নির্ধারণ করা যায় যে অমুক জায়গা থেকে আমরা শেয়ার ছাড়বো। আজকে কেউ জিজ্ঞাসা করছিলেন ছাড়বো, আমার বলছি ডেফিনেটলি এই জায়গাতে শেয়ার ছাড়তে হবে, তারপরে যদি সে উপরের দিকে উঠে আমরা হিসাব নিকাশ করে সেটা পরবর্তী পর্যায়ে চিন্তা করে দেখবো, কিন্তু এখন প্রফিট নিতে হবে। তারপরে লাফার্জ, LHB, লাফার্জ শেয়ারটা আমরা এই জায়গাতে লোকেট করেছিলাম, জাস্ট এরকম জায়গাতে। এখানে একটা ইনসাইড বার তৈরি হয়েছিল, আমাদের একটা মোমেন্টাম, আমাদের এখানে এখানে আমাদের এখানে চমৎকার একটা ট্রেন্ড বার তৈরি হয়ে গিয়েছিল, অনেকগুলো ট্রেন্ড বার তৈরি হয়ে গিয়েছিল, দেখেন কত চমৎকারভাবে পুরো দিকে নিয়ে গিয়েছে, তাই না? তো এবং আমাদের টার্গেটের কাছাকাছি চলে আসছে শেয়ারটা, দেখেন প্রায় 15%-এর মতন প্রফিট আমরা এই শেয়ারটাতে গেন করেছি। যতদূর মনে পড়ে এই শেয়ারটা কবে এই দিনকে আমরা নিয়েছিলাম, 1 ফেব্রুয়ারি। তারপরে কনফিডেন্স সিমেন্ট, কনফিডেন্স সিমেন্ট কনফিডেন্স সিমেন্টে দেখেন আমাদের এখানে এটা আর একটা সেট আপ ছিল কনফিডেন্স সিমেন্টের। আমাদের যারা ট্রেনিং পার্টিসিপেন্ট আছেন তারা জানেন যে আমাদের ফিবোনাক্কি দিয়ে একটা প্যাটার্ন আছে, সেই প্যাটার্নটাতে এটা পড়ে গিয়েছিল। আমরা যদি টানি এটা, যারা আছেন এখানে দেখেন 618-এ চলে আসছিল শেয়ারটা, এখান থেকে কত দূর, আমরা অবশ্য এখানে ধরি নাই, আমরা শেয়ারটাতে এন্ট্রি দিয়েছিলাম এই জায়গাতে, আমরা এই জায়গাতে শেয়ারটাতে এন্ট্রি দিয়েছিলাম কত, 53 টাকা রেটে, এবং আমরা প্রফিট টেক করে নিয়েছিলাম এই 59-60 এরকম জায়গাতে, উপরের দিকে উঠছে। আমাদের এখানে একটা রেজিস্ট্যান্সের কবলে পড়েছে, দেখা যাক ও যদি কমে আবার রি এন্ট্রি দেওয়া যায় কিনা। এই ধরনের শেয়ারগুলোতে কমলে পারে বা এন্ট্রি নেওয়ার সুযোগ দিলে পারে, সুযোগ নেওয়া উচিত। এই ধরনের শেয়ারগুলো যেগুলো অনেক উপরে চলে গেছে, টু ফাস্ট, সেগুলো যে কোনো কারেকশনে আমরা এন্ট্রি দেওয়ার চেষ্টা করব। তারপরে কাশেম ড্রাইসের শেয়ারটা আমরা লোকেট করেছিলাম, আমাদের গ্রুপে ট্রেনিং গ্রুপে দেওয়া ছিল এই শেয়ারটা এই দিনকে। এই যে এই ট্রেন্ড বার, এই নিচে একটা ইনডিসিশন ক্যান্ডেল, এবং আমরা জাস্ট ইনডিসিশন ক্যান্ডেলের ওপরে এন্ট্রি দিয়েছিলাম। প্রফিট কিছু নেওয়া হয়ে গিয়েছে, এই লেভেলটা 45 টাকা পার করতে পারলে পরে আমরা আবার এন্ট্রি দিব ইনশাআল্লাহ।
আমি সংক্ষেপে শেষ করি। নাভানা ফার্মা, নাভানা ফার্মা ওই যে যেটা একদম বেক্সিমকো ফার্মার যে সেট আপ ছিল, সেই একই সেট আপ এই জায়গাতে আসছে। আমাদের এন্ট্রি এখানে 62 টাকা 50 পয়সা। আগামী দিন এই শেয়ারটাতে আমরা আবার এন্ট্রি দিব যদি ও 65 টাকা পার করতে পারে। আপনারা আমাদের সাথে সাথে এন্ট্রি দিন। 65 পার করলে নাভানা ফার্মাতে এন্ট্রি দিন ইনশাআল্লাহ। 70 84 পরবর্তী টার্গেটগুলো এই শেয়ারটাতে দেখা যাক। ওভারঅল ফার্মাসিউটিক্যাল সেক্টরে আজকে ব্যাপক কারেকশন হওয়া সত্ত্বেও শেয়ারটা তার 50%-এর নিচে নামতে পারেনি। শেয়ারটা তার 50%-এর নিচে নামতে পারেনি, দেখেন। তো এটা একটা পজিটিভ সিগন্যাল এই শেয়ারটাতে। ও যদি আরও নিচে নামতো তাহলে পরে এই প্যাটার্নটা খারাপ হয়ে যেত। যদি আরেকটু উপরের দিকে ক্লোজ হতো তাহলে পরে চোখ বন্ধ করে আমরা আগামী দিনে শেয়ারটা পজিটিভ একটা মুভমেন্ট আশা করতাম। যাই হোক, প্রত্যেকটা ক্যান্ডেল প্রত্যেকটা ভলিউম আমাদেরকে গল্প বলে। আমরা সেই গল্প সেই ভলিউম বুঝতে চাই না, বুঝতে পারি না, শিখতে চাই না, আমরা ধরতে পারি না। এক একটা ক্যান্ডেল আমাদেরকে গল্প বলে। তারপরে মীর আক্তার, মীর আক্তার মীর আক্তার শেয়ারটা আমাদের জাস্ট এরকম দিনে লোকেট করা ছিল, শেয়ারটা বাড়ছে। এরকম দিনে শেয়ারটা বাড়ছে, আশা করি শেয়ারটা আরও বাড়বে। গ্যাপ আপ ওপেন হয়েছে এবং এই শেয়ারটা গ্যাপের নিচে নামে নাই। দেখা যাক, আল্লাহ ভরসা। তারপরে আনোয়ার গ্যালভানিয়াদিং, আপনারা সবাই জানেন যে আনোয়ার গ্যালভানিয়াদিং নিয়ে আমি একসময় নেগেটিভে ছিলাম। শেয়ারটা আমরা আহ, আমরা 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 পরবর্তী পর্যায়ে সিদ্ধান্ত চেঞ্জ করে বলি ঠিক আছে 85 টাকা যেহেতু কিছুতেই সে ভাঙছে না, সুতরাং সেখান থেকে বাউন্স করবে। দেখেন সেখান থেকে সুন্দর বাউন্স করেছে, আজকে সুন্দর ভলিউম। এই শেয়ারটা আশা করছি যদি 98 টাকা পার করতে পারে এই শেয়ারটা উপরের দিকে যাওয়ার স্পেস তৈরি হবে এই শেয়ারটাতে। ইসলামী ব্যাংক নিয়ে কঠিনভাবে আপনাদেরকে নিষেধ করেছিলাম শেয়ারটা কিনতে, যে স্মার্ট মানি শেয়ার ছেড়ে দিচ্ছে। আপনারা যারা এটা আহ, শুনেছিলেন তারা ভালো কাজ করেছেন। এই দিনকে শেয়ারটা কেনা কোনোভাবেই সম্ভব না, মানে অসম্ভব একটা কাজ ছিল যে এই দিনকে আমরা শেয়ার কিনবো। সেলিং ইন্টু বাইং হচ্ছিল, স্মার্ট মানি শেয়ার ছাড়ছিল, বাজারে গুজব তৈরি করে দেওয়া হয়েছিল যে এই শেয়ারটা ব্র্যাক ব্যাংকের উপরে যাবে। আর আমরা সেই গুজবে পা দিয়ে একদিকে শেয়ার ছাড়ছিলাম না, অন্যদিকে শেয়ার কিনছিলাম কিছু কিছু মানুষ, কিছু কিছু বিনিয়োগকারী। আর ওইদিকে স্মার্ট মানি নিজেরাও শেয়ার অল্প ছাড়ছিল আর বেশি, অল্প কিনছিল আর বেশি ছাড়ছিল। একে বলা হয় সেলিং ইন্টু বাইং। পড়ে গিয়েছে খুব গুড প্রাইস। ইসলামী ব্যাংকের গুড প্রাইস আমি মনে করি 44 টাকা। এগেন 44 টাকা আসলে পরে শেয়ারটা কেনা যায়। আবার একটা রিজনেবল মুভমেন্ট পাওয়া যায় কিনা সে তখন সেটা দেখা যাবে। বা 44 আসলে যে আমরা কিনবো তা না, আসুক 44 তারপরে আমরা সিদ্ধান্ত নিয়ে দেখবো যে শেয়ারটা কেনা যায় কিনা। মোটামুটি এই আজকে এটা আমাদের ফ্ল্যাশব্যাক একটা ভিডিও ছিল যে আমরা রিসেন্ট এই বছরে কি কি শেয়ার নিয়ে আলোচনা করেছি। আরও হয়তো কিছু শেয়ার থাকতে পারে, ঠিক স্মরণ করতে পারছি না। আমরা আইবিপি কিনেছি গতদিন। আইবিপি আইবিপি শেয়ারটা দেখেন চমৎকারভাবে ও ব্রেকআউট করেছে এই জায়গাটা, বা 12 টাকা 80 পয়সা, আজকে 12 টাকা 90 পয়সা। 12 টাকা 80 পয়সাতে আমাদের প্রচুর বাই বসানো ছিল, আমাদেরকে দেয়নি। না দিক, আমরা তেড়ে যেয়ে ধরবো না, চেস করবো না। উপরের দিকে উঠলে পারে ভালো, আমরা প্রফিট টেকিংয়ের জায়গাটাতে কিছু প্রফিট টেকিং করবো, কিছু শেয়ার রেখে দেবো আরও লং মুভমেন্টের জন্য। প্রচুর ভলিউম ছিল এই জায়গাতে, এই জায়গাতে প্রচুর ভলিউম ছিল। এটা পার করার চারটেখানি কথা ছিল না। 12 টাকা 80 পয়সা ও পার করে গিয়েছে। এই শেয়ারটা আশা করছি ইনশাআল্লাহ বেশ ভালো হবে। যাদের কাছে আছে তারা ধরে রাখতে পারেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। আগামী দিনে আবার একটা ভিডিও নিয়ে আপনার সামনে উপস্থিত হবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।